তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন হাসিন এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবচেয়ে জাহালমের কারাবাসের দায় ব্যাংকের উপর চাপালো দুদক, তদন্তের ব্যাখ্যা কাল দেয়া হচ্ছে হাইকোর্টে। খালেদা জিয়ার চিকিৎসার দাবি নিয়ে সচিবালয়ে বিএনপি নেতারা, বঙ্গবন্ধু মেডিকেলে হবে স্বাস্থ্য পরীক্ষা। ওবায়দুল কাদেরের অবস্থার আরো উন্নতি, বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন সিঙ্গাপুরের চিকিৎসকেরা। বিশ্বকাপের জন্য এক সপ্তাহের মধ্যে প্রাথমিক দল ঘোষণা, ইনজুরির শঙ্কায় থাকছে টাইগার ব্যাকআপ। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া, দুদকের দায়ের করা মামলায় কিন্তু নিরপরাধ জাহালম 3 বছর কারাভোগ করেছেন এবং 4 ফেব্রুয়ারি অবশেষে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু দুদক বলছে যে এই ঘটনার দায় তাদের নয়, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের উপর এই দায় চাপিয়েছে দুদক। দেখেন, এই যে জাহালম এতদিন কারাভোগ করলো এবং সে ছাড়া পেলেন, সেটার পিছনে কিন্তু আদালত বলেন, দুদক বলেন বা ব্যাংক, কারোই কোনো ভূমিকা নেই। গণমাধ্যমে বিষয়টি আসার পরেই সেই পত্রে সুগম হয়েছে। তবে এমন ঘটনার পেছনে যারাই থাকুক, দেখেন এখন একটা মানে দড়ি টানাটানি চলছে দুইটি পক্ষের মধ্যে, এরা মানে দায় চাপানোর একটা খেলা চলছে। আমরা নিশ্চয়ই সত্যিটা জানতে পারবো, তবে অবশ্যই চিহ্নিত করা দরকার কার গাফিলতে এমন হলো, কারণ এমন ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে, বিনা বিচারে একটি ব্যক্তিও যেন জেল না খাটে, সেটিতে আসলে নজর দেওয়া দরকার। আমরা প্রতিবেদনটি দেখি। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে 33টি মামলা করে দুদক। কিন্তু তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে 3 বছর ধরে কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে কারাগার থেকে মুক্তি পান জাহালম। স্বপ্রণোদিত রুলে জাহালমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চায় হাইকোর্ট। এছাড়া ভুল তদন্তের বিষয়ে দুদককে ব্যাখ্যা দিতে বলা হয়। এই ব্যাখ্যার প্রতিবেদন মঙ্গলবার হলফনামা আকারে তৈরি করেছে দুদক। বুধবার এটি জমা দেওয়া হবে আদালতে। দুদকের আইনজীবীর দাবি, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের তথ্যের ভিত্তিতেই সরল বিশ্বাসে তদন্ত করেছেন দুদক কর্মকর্তারা। আমরা তথ্য উপাত্ত সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক তার রিপোর্টের ভিত্তিতেই আমরা এটা দাখিল করেছি। এখন আমার দায় কতটুকু, আদৌ আমার দায় আছে কি না, সেটা আদালত নির্ণয় করবে। কারণ আমি যখন পাবলিক ডকুমেন্টের ভিত্তিতে সরল বিশ্বাসে যখন আমি কাজ করব, যখন দুর্নীতি দমন কমিশন আইন 31 ধারায় বলে দিয়েছে আমার একটা ইনডেমনিটির একটা ক্লজ দেওয়া আছে, আমি যদি সরল বিশ্বাসে কোনো কাজ করে থাকি তাহলে সে আমার ইনডেমনিটি পাওয়া যাবে। এদিকে ঋণ জালিয়াতি তদন্ত চালানোর ক্ষেত্রে দুদকের শুধু ব্যাংকের প্রতিবেদনের উপর নির্ভর করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিষয়টি আদালতের নজরে আনা আইনজীবী। শুধু রিপোর্টের উপরে নির্ভর করা এখানে কোনো সুযোগ ছিল না, যেখানে একজন মানুষের হিউম্যান রাইটস জড়িত, তার ফ্রিডম জড়িত, তার মৌলিক অধিকারের মূল অধিকারটি হচ্ছে ফ্রিলি মুভমেন্টের যে স্বাধীনতা। এর আগে 3 ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশে বলা হয়, বিনা দোষে 1 মিনিটও একজন মানুষকে কারাগারে রাখা যাবে না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভি। তানভি, দুদকের প্রতিবেদনে তদন্তের দুর্বলতার প্রসঙ্গ এড়ানো হয়েছে, এক্ষেত্রে সরল বিশ্বাসের কথা বলছেন সংস্থাটির আইনজীবী। আদালতে এটা কতটা গুরুত্ব পেতে পারে? আসলে দুদক আইনজীবী আজকে আমাদেরকে যেটি বলছিলেন যে দুদক আইনের 31 ধারায় যেটি আছে, যদি তারা যেহেতু পাবলিক ডকুমেন্টের ভিত্তিতে তাদের তদন্ত শুরু করেছিলেন, সেক্ষেত্রে আসলে পাবলিক ডকুমেন্টের ভিত্তিতে তারা সরল বিশ্বাসে কাজ করেছেন। অর্থাৎ এখানে পাবলিক ডকুমেন্ট বলতে বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের বিভিন্ন শাখাকে, সংশ্লিষ্ট শাখাগুলোকে, যেসব শাখা থেকে ঋণ নেওয়া হয়েছে সেসব শাখাগুলোকে বলা হচ্ছে। এবং দুদক তদন্ত কর্মকর্তারা তারা যে রিপোর্টটি দিয়েছেন সেইগুলোর ভিত্তিতেই তারা তদন্তটি করেছেন। এবং একই সাথে তারা তদন্ত প্রতিবেদনে আরও যেটি বলেছেন যে তদন্ত কর্মকর্তারা নয়, বরং বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক এবং অন্য যেসব ব্যাংকগুলো রয়েছে তাদের কর্মকর্তারা আসলে এখানে আসামিকে শনাক্ত করেছে। এখানে দুদকের তদন্ত কর্মকর্তাদের সংশ্লিষ্টতা নেই বলে তারা আসলে নিজেদের দায়টি এড়িয়ে গেছেন। এক্ষেত্রে দুদকের আইনজীবীকে আমরা আসলে প্রশ্ন করেছিলাম যে তারা আসলে নিজেদের দায়টি এড়ানোর জন্যই বাংলাদেশ ব্যাংক বা অন্য যে 5টি ব্যাংকের 18টি শাখা রয়েছে সেসব শাখার উপর দায় চাপাচ্ছে কিনা। সেক্ষেত্রে দুদক
আইনজীবী বলছিলেন যে তদন্ত কর্মকর্তারা শনাক্তকরণের কাজটি করেনি এবং শনাক্তকরণ না করায় তারা একটি আবেদন করেছেন 5টি ব্যাংকের আপাতত সংশ্লিষ্ট প্রধান শাখাগুলোকেই আসলে পক্ষভুক্ত করা হয়েছে এই মামলায় এবং তাদের এই আবেদনের শুনানি আগামীকাল হবে। ফলে আগামীকাল আসলে আদালত যদি এইসব ব্যাংকে মামলায় পক্ষভুক্ত করে সেই ক্ষেত্রে পক্ষভুক্ত হয়ে তাদের আইনজীবীরা ব্যাংকগুলোর আইনজীবীরা আসলে তারা কি ব্যাখ্যা দেয় সেটির উপরে আসলে নির্ভর করবে জাহ আলমের এই কাণ্ডের উপরে আসলে আসল দায়টি কার, দুদকের তদন্ত কর্মকর্তার না সোনালী ব্যাংক বা বাংলাদেশ। আপনি একটু আগে উল্লেখ করলেন যে 5টি ব্যাংকের 18টি শাখার কথা বলেছে দুদক এবং তারা দায় চাপাতে চাচ্ছে ব্যাংকগুলোর উপর। তারা বলছে সরল বিশ্বাসে তারা তদন্ত করেছে। এখন কথা হচ্ছে ব্যাংকগুলোর কি দায় আছে দুদকের আইনজীবীরা কি সেটি স্পষ্ট করে বলেছেন? কোথায় কোথায় ঘাটতি ছিল ব্যাংকগুলোর পক্ষ থেকে? না, দুদক আসলে শুধুমাত্র নিজেদের ক্ষেত্রে, যেহেতু আদালতের এর আগে গত 3 ফেব্রুয়ারি যে আদেশটি দিয়েছেন, যেমন আদেশটি দিয়েছেন যে তদন্ত কর্মকর্তার ভুলে আসলে জাহ আলমের ঘটনাটি হয়েছে কিনা সেটি আসলে তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখার জন্য দুদককে নির্দেশ দিয়েছিলেন। সেক্ষেত্রে দুদক শুধুমাত্র নিজেদের তদন্ত কর্মকর্তার কোনো এখানে আসলে ভুল ত্রুটি হয়েছে কিনা সেটি খতিয়ে দেখেছে। আর ব্যাংকের আসলে সংশ্লিষ্টতা আছে কিনা বা ব্যাংকের ক্ষেত্রে জাহ আলমকে সেটি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে জাহ আলমের কাণ্ড হয়েছে কিনা সেটি আসলে ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে যদি নির্দেশ দেওয়া হয়, পরবর্তীতে আদালত যদি বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সোনালী ব্যাংককে পক্ষভুক্ত করেন সেক্ষেত্রে আসলে ব্যাংকের পক্ষ থেকে প্রতিবেদন দিয়ে এই বিষয়টি আসলে নিশ্চিত করা যাবে। বলছিলেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শিগগিরই কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল দুপুরে দেখা করার পর সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর 1 বছরেরও বেশি কারাগারে আছেন বিএনপি প্রধান খালেদা জিয়া। এরই মধ্যে 2 দফা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। সম্প্রতি খালেদা জিয়ার স্বাস্থ্যের ফের অবনতির দাবি করছে বিএনপি। সরকার তার সুচিকিৎসায় বাধা দিচ্ছে এমন অভিযোগও করেন দলের নেতারা। বিএনপি প্রধানের সুচিকিৎসার দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন দলের জ্যেষ্ঠ 6 নেতা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে তার আশ্বাস পেয়েছেন। তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান শিগগিরই বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করা হবে। বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রয়োজনে তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে আমরা পাঠিয়ে দেব তার চিকিৎসার জন্য। দলীয় খরচে ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার প্রস্তাব দেয় বিএনপির প্রতিনিধি দল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতেই ব্যবস্থা নেবে সরকার। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের বেঞ্চ দুপুরে এর দিন নির্ধারণ করেন। গত 4 ফেব্রুয়ারি কুমিল্লার বিচারিক আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ হয়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। 2015 সালে 3 ফেব্রুয়ারি বিএনপি জামায়াত সহ 20 দলীয় জোটের হরতালের সময় 14 গ্রামে একটি নৈশ কোচে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে মারা যান 8 জন। পরদিনই 14 গ্রাম থানায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা 2টি মামলা করা হয়। তিনি টেলিফোনের মাধ্যমে অনেককে নির্দেশ দিয়েছিলেন যাতে এভাবেই দগ্ধ করা হয়, মানুষ পোড়ানো হয় এবং হামলা করে জীবন নাশ করা হয়। আজকে এই নাশকতার মামলায় তিনি জামিন চেয়েছিলেন, হত্যা মামলায় জামিন চেয়েছিলেন। এই জামিনের মামলাটি শুনানি হয়েছে, জামিনের আবেদনটি শুনানি হয়েছে, আগামীকাল আদেশের জন্য রাখা হয়েছে। তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের দ্রুত ফিরিয়ে দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন। এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ দিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকালে যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ তাগিদ দেন।
যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন দুর্নীতিতে সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মঈনুদ্দিন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে চায় সরকার। এ বিষয়ে দীর্ঘদিন ধরে নানা তৎপরতা চালানো হচ্ছে। যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে তার ওপরেই গুরুত্ব দিলেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে অনেক ক্রিমিনালের তোমরা কি করেছো, আর অ্যাকোমোডেশন দিয়েছো। হ্যাঁ, তারা বলছে এইভাবে আমরা ওয়ার্ক করতেছি, এক্সট্রাডিশন এগ্রিমেন্টে আমরা কাজ হচ্ছে। তা আমরা বলছি অত স্লো কেন তোমরা? কোর্টের ভার্ডিক্ট হলে তোমার দেশের কোর্টের ভার্ডিক্ট হলে তোমার দেশে উইল ইমপ্লিমেন্ট, আমার দেশের কোর্টের ভার্ডিক্ট উড লাইক টু গেট ইট ইমপ্লিমেন্টেড। এছাড়া রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকায় ব্রিটিশ সরকারের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় হতাশা প্রকাশ করেন। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের আশ্রয় শিবিরে স্থানান্তরের প্রস্তাব দেন তিনি। তারা আমাদের সেটা সাহায্য করছে। আমরা তাদের বলেছি যে এটা এখনও তো হয় নাই, তারা জানি আমাদের সাহায্য করে, এবং তারা অঙ্গীকার করেছে যে আমাদের সাহায্য করবে। হ্যাঁ, বলছে they will continue to support us. এ সময় ব্রিটিশ বিদায়ী হাইকমিশনার আশ্বাস দেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। এটি একটি মানবিক সংকট। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের পাশে থাকা। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। এটি দীর্ঘমেয়াদী সমস্যা। বিগত সময়ের মতো ভবিষ্যতেও রোহিঙ্গাদের সহায়তায় অর্থ তহবিল ছাড় অব্যাহত রাখবে যুক্তরাজ্য। ব্লেক বলেন, মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করে যুক্তরাজ্য। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথেও বিদায়ী সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে। বাইপাস সার্জারির জন্য তাকে প্রস্তুত করার তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডাক্তার আবু নাসার রিজভী। আবু নাসার রিজভী সিঙ্গাপুরে সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের কিডনিতে কিছু সমস্যা রয়েছে, এছাড়া শরীরে কিছু সংক্রমণও আছে। আগামী কয়েকদিনের চিকিৎসায় অবস্থার উন্নতি হলে বাইপাস সার্জারি করা হবে। এর আগে দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্রিফ করে ডাক্তার ফিলিপ কোহের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। বুধবার দুপুরে ডাক্তার ফিলিপ আবার ব্রিফ করবেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সোমবার রাতে ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে, এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগে থেকে কমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী। নতুন মহাসড়ক নির্মাণ না করে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় নারায়ণগঞ্জে জাপানি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল এবং সারা দেশে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দ্রুত শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। 2015 সাল হতে 2030 সালের মধ্যে 15 বছরে 100টি অর্থনৈতিক অঞ্চল গঠন করবে বেজা। জাপানি বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জের 2500-এ 991 একর জমির উপর নির্মাণ করা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। এর অবকাঠামো উন্নয়নে 2582 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক। আগামী এপ্রিল থেকে 2023 সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বেজা। এটা আমাদের বেজা ইতিমধ্যে করছে, সেইভাবে এটা করা হবে, মানে অবকাঠামোগত উন্নয়ন করে দেওয়া হবে, তারপরে তারা তাদের বাকিটা করবে। 2582 কোটি 18 লক্ষ টাকা, আমাদের নিজস্ব 450 কোটি টাকা ধরতে পারেন। এছাড়া দেশের 273টি উপজেলায় মোট 20,086 মিটার দৈর্ঘ্যের 340টি সেতু নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দিয়েছে একনেক। সভায় নতুন রেলপথ নির্মাণ সহ এ খাতের অবকাঠামো উন্নয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, বেশ সড়ক আমরা করেছি,
বাদ দিচ্ছি না, তবে একটু নজরটা পানি এবং রেলের দিকে দেন। রেলটাকে আরও জোর দেন, পানির দিকে জোর দেন। সভায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ প্রকল্প সহ মোট ৬,২৭৬ কোটি টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা নির্বাচনের প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় ৩ সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে চিঠি দিয়েছে কমিশন। চিঠিতে বলা হয়, নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, নাটোর ৪ আসনের আব্দুল কুদ্দুস ও রাজশাহী ১ আসনের ওমর ফারুক চৌধুরী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার চালিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকারকেও অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এদিকে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১৫ চেয়ারম্যান, ৫ ভাইস চেয়ারম্যান ও ৮ নারী ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে জানিয়েছে কমিশন। ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিকে প্রচারে বাধা পাওয়ার অভিযোগ করেছে ছাত্রদল। তবে ছাত্রলীগ বলছে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই তোলা হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। ডাকসু নির্বাচনের আর সপ্তাহখানেক বাকি। নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে এবং আবাসিক হলগুলোতে জমজমাট প্রচার চালাচ্ছে ছাত্র সংগঠনগুলো। নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন নেতারা। প্রচারণার সময় ছাত্রদলের ভিপি প্রার্থী অভিযোগ করেন, হলের প্রার্থীদেরকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। আমরা শুরু থেকেই বাধার সম্মুখীন হয়ে আসছি। আপনারা অমর ঐক্য হলের একটা ঘটনা জানেন। আর হচ্ছে আপনার বিভিন্ন ওই হলের প্রার্থীদেরকে আপনার ফোনে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ প্রগতিশীল ছাত্র জোটের। শিক্ষার্থীরা যাতে ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারে, সেই ক্ষেত্রে তারা সেই নানা ধরনের পদক্ষেপ নিয়ে সেটা নিশ্চিত করতে পারে। প্রশাসন এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করতে পারেনি যে তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পেরেছে। তবে ছাত্রলীগ বলছে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। ছাত্রদল যে অভিযোগ করছে, তারা মেয়েদের 5টি হলে একটি প্যানেল দিতে পারেনি। তাদের সাংগঠনিক ব্যর্থতা এবং শিক্ষার্থীর সঙ্গে তাদের যে মানসিক দূরত্ব, সেটাকেই তারা ঢাকার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই ধরনের অভিযোগ করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রচারণার বাধার বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ নাই, বা এমনকি সাক্ষাৎ করেও কেউ কোনো অভিযোগ করে নাই। অভিযোগ আমরা এই দীর্ঘ সময়েও পাচ্ছি না, পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। মঙ্গলবার সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গা তীরের প্রায় ১ কিলোমিটার এলাকা দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ এবং দ্বিতীয় দফার অভিযানে প্রায় ৮৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি কিন্তু বহুতল ভবনও ছিল। দেখেন, এই যে নদী দখলের ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকে সবসময় প্রভাবশালীরা। এবার আমরা যখন অভিযান শুরু হলো, বিশেষ করে বুড়িগঙ্গার এই কেরানীগঞ্জ এলাকায় যখন অভিযান চললো, তখন আমরা দেখলাম যে বেশ কিছু প্রভাবশালী মানুষেরও ঘরবাড়ি ভেঙেছে। এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। এবং এবারও দেখেন, মধু সিটি হাউজিং নামের একটি হাউজিং সিটিও আসলে কিন্তু আবাসন ব্যবসায়ীরাও একটা বড় অংশ দখল করে থাকে। তো এবার যেটি দেখছি, সরকারের শক্ত কমিটমেন্ট আছে এবং দলমত নির্বিশেষে এবং মানুষের কার কত ক্ষমতা সেটি না দেখে তারা দখল অভিযান উচ্ছেদ করছে। সেটা কিন্তু বলাই হয়েছে যে কাউকেই এবার ছাড় দেওয়া হবে না। আমরা আশা করব যে এটি চলবে এবং নদীগুলো স্বস্তি পাবে, মানুষ স্বস্তি পাবে। আমরা প্রতিবেদনটি দেখি। বুড়িগঙ্গা ও তুরাগ তীরে প্রথম দফা উচ্ছেদ অভিযান চলে 29 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। সে সময় 1721টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে 13 দিন বন্ধ থাকে অভিযান। তবে এই সময় জরিপ চালিয়েছে বিআইডব্লিউটিএ। দ্বিতীয়বার অভিযানে নেমে ওয়াশপুর মৌজার বছিলা ব্রিজ এলাকায় উচ্ছেদ করে বেশ কয়েকটি বহুতল ভবন। সিএস লাইন আছে, সিএস লাইনের মধ্যে তারা অকুপাই করে আছে কিনা, আমাদের ফোরশোর লাইন, সিএস লাইন, ফোরশোর মিন্স হাই ওয়াটার, লো ওয়াটার মার্ক, সেগুলো সব কিছু পরীক্ষা করে আমরা এই উচ্ছেদ অভিযান করছি। বর্তমানে এই বাড়ির বাইরে আরও 70-80 ফিট জায়গা আমার নদীতে ভেঙে চলে গেছে, যেগুলো আমার মালিকানা জায়গা। ওই জায়গাগুলোর কাগজ আমার কাছে আছে। খাদ জায়গা আমার শ্বশুর নিজস্ব জায়গা, এগুলো এখানে কোনো জায়গা নেই কোনো। বছিলা থেকে ভ্রাম্যমাণ আদালত যায় রানীগঞ্জের মধ্যেরচর মৌজায়। সেখানে উচ্ছেদ হওয়া মধু সিটি হাউজিংয়ের প্লট মালিকরা নানা অভিযোগ করেন। স্পট আছে, আর আছে, সব আছে। ওরা কয়দিন আগে মেপে গেল, বললো নদী এইখান থেকে আরো 70 ফিট আমরা নদীতে আরো যায় নাকি জায়গা আছে পাবলিক সিএসএ। ওরা বলতেছে না, এখন বাস্তবায়ন যা আছে তাই করবো। সীমানা পিলার থেকে যদি 150 ফিট আরো যায় ভিতরে, সেই জমিটুকু কেন সরকার রেজিস্ট্রি বন্ধ করে রাখেনি? নাব্য নদীর তীরে যে 150 ফুট পর্যন্ত
যদি কোনো স্থাপনা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে নিকটস্থ বন্দর বা বিআইডব্লিউটির যে অনুমোদনের বিষয়টা লাগবে। তো এই ক্ষেত্রে এই যে হাউজিং তারা যে করছে হয়তো তাদের জায়গায় করছে, কিন্তু যে 150 ফুটের যে বিধানটা আছে সেইখানে যে তারা স্থাপনা করছে সেই ক্ষেত্রে বিআইডব্লিউটির কোনো অনুমোদন নেই। শুক্র শনিবার বাদে দ্বিতীয় ধাপের অভিযান চলবে 28 মার্চ পর্যন্ত। এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুরাগ নদের ভুল সীমানা পিলারের সুযোগ নিয়ে মিরপুর এবং সাভার অংশে চলছে দখল। নদী গবেষকরা বলছেন, সীমানা পুনর্নির্ধারণ না করে সরকার ওয়াকওয়ে নির্মাণ করে দখলদারদের বৈধতা দিয়েছে। আবার যেখানে সীমানা নির্ধারণ নেই সেখানেও চলছে ইচ্ছেমতো নদী ভরাট। তুরাগ নদের ঢাকা অংশ থেকে গাজীপুরের দিকে এগুলেই চোখে পড়ে দুপারে দখলের প্রতিযোগিতা। 2014 সালে নদী বিষয়ক টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, নদী তীরের ঢাল এবং ক্ষেত্রবিশেষে আরও ভেতরের দিক দখল করে নির্মাণ করা হয়েছে বেশ কিছু সিমেন্ট কারখানা। তবে গত 5 বছরেও তাদের উচ্ছেদ করা হয়নি। এর পাশাপাশি দুই তীরে গড়ে উঠেছে আরও অনেক কারখানা। বিশেষজ্ঞরা বলছেন, তুরাগের সীমানা পুনর্নির্ধারণ না করেই বিআইডব্লিউটিএ একপাশের তীরে ওয়াকওয়ে নির্মাণ করায় বৈধতা পেয়েছে দখলদাররা। আগে যারা খুঁটি গেড়েছিল তারা তো কিছু জেলা প্রশাসক, অত্যন্ত ক্ষমতাশালী লোক। এটা প্রথমে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং অন্যায়কারীকে সহায়তা করা হচ্ছে, এবং আইডব্লিউটিএ ওয়াকওয়ে বানানোর নামে যে কাজটা করছে সেটা আরও ধীর স্থিরভাবে নদীর সীমানা সঠিকভাবে চিহ্নিত করে তারপরে করা উচিত। এখন দ্রুত ওয়াকওয়ে নির্মাণটা হচ্ছে, আমি মনে করি তারা কোনো অপকৌশল অবলম্বন করছে। বর্ষায় জোয়ারে নদীর পানি যে সীমা পর্যন্ত পৌঁছায় তা থেকে 150 ফুটের মধ্যে কোনো স্থাপনা তৈরির বিধান নেই। তবে সরেজমিন দেখা যায় এসব কারখানা গড়ে উঠেছে 150 ফুটের মধ্যেই। তুরাগের সীমানা নির্ধারণের জটিলতা স্বীকার করছে বিআইডব্লিউটিএ। এখনকার সীমানা পুনর্নির্ধারণ করা দরকার বলছেন কর্মকর্তারা। এই সীমানা পিলারগুলো কোথায় আবার পরবর্তীতে স্থাপিত হবে সেটা নিয়ে কিন্তু জরিপ চলছে। এই জরিপের রিপোর্ট কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। আমরা অবশ্যই এটা পরিমাপ করে দেখব যে আপনার এটা আমাদের ফোরশোর লাইন বা সিএস লাইন অতিক্রম করেছে কিনা। নদের অন্য তীরে সাভার প্রান্তে দেখা মেলেনি সীমানা পিলার। আমিনবাজারের বড় বড়দেশি মৌজায় দখলের চিত্র আরও ভয়াবহ। আমিনবাজারের বড় বড়দেশি মৌজার তুরাগ নদের এই অংশে বিভিন্ন স্থানে সীমানা পিলার তুলে ফেলে একটি লম্বা এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে সীমানা দেয়াল, যার ভেতরেই কাজ চলছে বিভিন্ন হাউজিং কোম্পানির বালু ভরাটের। এখন যেখানে বিভিন্ন হাউজিং কোম্পানির সীমানা দেয়াল নির্মাণ করছে, শীতকালেই জোয়ারের পানি পৌঁছায় সেখানে, আর বর্ষায় পানি অনেক ভেতর চলে যায়। তুরাগ বাঁচাতে নদের তলদেশ, ঢালসহ বর্ষার তীর সংশ্লিষ্ট প্লাবনভূমিতে দখল উচ্ছেদের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদিন ধরেই রাজধানীতে মেঘলা আকাশ, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বুধবার সন্ধ্যা পর্যন্ত দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্যদিকে এ মাসে শিলাবৃষ্টি সহ অন্তত 2টি কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও জানানো হয়েছে পূর্বাভাসে। মেঘলা আকাশ দেখে বোঝার উপায় নেই যে চলছে ফাল্গুন মাস। বসন্তের দক্ষিণা বাতাস ছাপিয়ে হিমশীতল বায়ু বইছে প্রায় সারা দেশে, পাশাপাশি থেমে থেমে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এবছর শীত কম পড়ায় সময়ের আগেই শুরু হয়েছে বৃষ্টিপাত। এ অবস্থা চলার সম্ভাবনা রয়েছে আরও 2 দিন। ঢাকার দক্ষিণ অঞ্চল এবং আগামীকালও এই বৃষ্টিটা হবে, যেটা আমরা আশা করছি হয়তো আপনার পরশুদিন থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যে বৃষ্টিটা হবে আগামীকাল আপনার দক্ষিণ অঞ্চল বেশি হবে, বিশেষ করে আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলে হয়তো অনেক জায়গায় বৃষ্টি হবে। ফেব্রুয়ারির মতো মার্চেও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া পূর্বাভাসে। হতে পারে মাঝারি আকারের কালবৈশাখী ঝড়ও। মার্চ মাসে হয়তো 1 থেকে 2টা আপনার তীব্র আকারের কালবৈশাখী ঝড় হতে পারে, এবং 2 থেকে 3টা মাঝারি বা মৃদু ধরনের কালবৈশাখী ঝড়ের হওয়ার সম্ভাবনা আছে। কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, এই টাঙ্গাইল, ময়মনসিংহ এই অঞ্চলে আপনার সিলেট এই অঞ্চলে শিলাবৃষ্টিটা বেশি হয়। তবে উপকূলীয় অঞ্চলে বড় ধরনের বিপদের আশঙ্কা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড় বিনিয়োগের পরিকল্পনা নিয়ে বুধবার রাতে ঢাকায় আসছে সৌদি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এ সফরে প্রায় 3000 কোটি ডলারের বিনিয়োগের প্রস্তাব পাওয়ার আশা করছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন জানান, 34 সদস্যের প্রতিনিধি দলে একাধিক মন্ত্রী এবং বিনিয়োগকারী থাকবেন। বাংলাদেশে এখন পর্যন্ত আসা সৌদি প্রতিনিধি দলের
এটি সবচেয়ে বড় দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিয়াদ সফরের পর সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের উদ্যোগে এ প্রতিনিধি দল আসছে। রেল, বিমান, যোগাযোগ সহ একাধিক খাতে বড় বিনিয়োগের আশা করছে সরকার। বেসিক্যালি বিনিয়োগের জন্যে তারা আমাদের আশা যে তারা একটা বড় প্যাকেজ নিয়ে আসবেন বিভিন্ন ক্ষেত্রে, আমাদের অবকাঠামো বলেন, আমাদের এনার্জি বলেন, এই সবগুলো ক্ষেত্রেই তারা বিনিয়োগের জন্য আগ্রহী। সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানিয়ে চিঠি চেয়েছিলাম, অনেকেই চিঠি পাঠিয়েছেন। আজিনুর রহমান ডিমলা নীলফামারী থেকে বলছেন তিনি, নীলফামারী ডিমলা উপজেলার মাওলানা পাড়া গ্রামের রাস্তাটির অবস্থা খুবই করুণ। একমাত্র রাস্তা দিয়ে প্রতিদিন এলাকাবাসী যাতায়াত করে। স্থানীয় সরকার প্রতিনিধি প্রতিশ্রুতি দিলেও সেটি পালন করেননি তিনি। বিষয়টি বিবেচনার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। গাজীপুর থেকে রাবি বলছেন, আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সারা বছর যানজট লেগেই থাকে, ফলে সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তিতে পড়ে। এ ব্যাপারে স্থায়ী সমাধান চেয়েছেন তিনি। প্লাবন সোনাতলা বগুড়া থেকে তিনি বলছেন, আমাদের এলাকায় বিভিন্ন আন্তর্জাতিক এবং লীগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অনেকে বাজি ধরে থাকেন, এতে পারিবারিক কলহ বেড়ে যাচ্ছে অনেক। এ ব্যাপারে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জাহালমের কারাবাসের দায় ব্যাংকের উপর চাপালো দুদক, তদন্তের ব্যাখ্যা কাল দেয়া হচ্ছে হাইকোর্টে। খালেদা জিয়ার চিকিৎসার দাবি নিয়ে সচিবালয়ে বিএনপি নেতারা, বঙ্গবন্ধু মেডিকেলে হবে স্বাস্থ্য পরীক্ষা। ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি, বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন সিঙ্গাপুরের চিকিৎসকেরা। বিশ্বকাপের জন্য এক সপ্তাহের মধ্যে প্রাথমিক দল ঘোষণা, ইনজুরির শঙ্কায় থাকছে টাইগার ব্যাকআপ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজন এডিটর থেকে।